This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কৃষ্ণনগরের সভার পর ওই রেস্টরুমে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির দুই মাথা। এবার সেই ছবিটা নরেন্দ্র মোদী নিজেই তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন, স্টিল ছবি। এবার তার মানে এটা কোনো গোপন বৈঠক নয়। কথা কি হয়েছে সেটাও খানিকটা লিখেছেন যে কেন্দ্রের সুশাসনের কর্মসূচি বাংলার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া নিয়ে আলোচনা হয়েছে। বাংলায় তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে বিজেপির যে কার্যকর্তারা লড়ছেন তাদের প্রত্যেকের সাহস আর তেজিয়ান আবেগকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন, সমবেতভাবে আমরা পশ্চিমবঙ্গের জন্য উন্নততর ভবিষ্যৎ গড়ে তুলব, এই বার্তাটাও ওইখানে দিয়েছেন। এবার এক্ষেত্রে মানে প্রথমে আমরা ওই বলা বিষয়গুলোর পার্টে আসছি আর কি, না বলাটা পরে বলবো। এই যে প্রধানমন্ত্রী মোদী এই ছবিটা প্রকাশ করলেন, কেন দিলেন আর কি, এই বার্তাটা তো, এই প্রশ্নটা তো উঠবে আর কি। নরেন্দ্র মোদী তিনি এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় যখন দিলেন, তার মানে জনসমক্ষে তিনি কিছু না কিছু বক্তব্য, কিছু বার্তা ছড়িয়ে দিলেন এই ছবির মধ্যে দিয়ে। সচরাচর এমনিতে তিনি জনসভার ছবি পোস্ট করে থাকেন, অ্যান্টি চেম্বারের ছবি কিন্তু দেন না, গোপন বৈঠক হলে সেটাও দেন না। এবার শুভেন্দু আর সুকান্তর সঙ্গে একসঙ্গে দেখা করে সেই ছবিটা দিয়ে দিলেন, একসঙ্গে ছবি, এক নম্বর ব্যাপার। এবং তারপর তার সঙ্গে যে শব্দগুলো দিয়ে দিয়েছেন তার মধ্যে সমবেত শব্দটা খেয়াল করে দেখুন। এই একসঙ্গে ছবি আর ওই সমবেত এই শব্দটার উল্লেখ করে মোদী বার্তা দিলেন যে বঙ্গ বিজেপির মধ্যে কোনো বিভেদ নেই। তার মানে কোথাও গিয়ে এই মানে কোথাও একটা ফাঁক রয়ে গেছে, দুই শীর্ষ নেতার মধ্যে একটু বোঝাপড়া বা যোগাযোগের কোথাও ফাঁক থাকলেও থাকতে পারে। এই যে প্রচারটা চারপাশে চলছিল সেটাতে তিনি জল ঢাললেন, সেটাকে অ্যাড্রেস করলেন, এড়িয়ে গেলেন না, সুকৌশলে সেই জায়গাটা, দূরত্বটা মুছে দিলেন। এরপর কার ঘাড়ে কটা মাথা যে অন্যরকম কিছু করবে। গতকাল থেকেই শুভেন্দু আর সুকান্ত দুজনের প্রশংসায় পঞ্চমুখ। কয়েকদিন আগেও কিন্তু একে অপরকে নিয়ে এত খোলা মনে কিছু বলতেন না, হয়তো মোদির সামনে খোলামেলা কথা হয়ে যাওয়ার পর তাদের মধ্যে একটা সুন্দর বসন্তের বাতাস বইতে শুরু করে দিয়েছে। কালটা তো বসন্তকাল না, এড়িয়ে যান কি করে। দেখুন, দ্বিতীয় যে ব্যাপারটা সেটা আরও ইন্টারেস্টিং। মোদী বাংলার বিজেপি কর্মীদের একটা বার্তা দিলেন, তাদের লড়াইকে কুর্নিশ করে এবং পাশে রয়েছেন এটা জানিয়েও বোঝালেন সমবেতভাবে সবাই মিলে লড়ছেন, কোনো ফাঁক নেই, কোনো বিভাগ নেই, তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব নেই। এই অন্তর্দ্বন্দ্ব শব্দটাই কিন্তু এই মুহূর্তে বাংলার রাজনীতিতে সবচেয়ে প্রাসঙ্গিক শব্দ, এবং ভোটের আগে অন্য কোনো ইস্যু নেই, এইটাই এই মুহূর্তে দুই যুযুধান দলের সবথেকে বড় ইস্যু। সেটা বিজেপিই বলুন বা সেটা তৃণমূলই বলুন, সব জায়গাতে এই অন্তর্দ্বন্দ্ব, দলের মধ্যে ভেদাভেদ, নিজেদের দিকেই নিজেদের তীর ছোড়া, এটাই তো কমন এখন। এবং ওই বসন্ত এসে গেছে এর মতোই ভোট বসন্ততে বলতে হবে যে ওই প্রার্থী তালিকা এসে গেছে আর কি, বাছাইয়ের সময় এসে গেছে, সেই জন্য এসব হচ্ছে। সব কিছুরই একটা কার্যকারণ সম্পর্ক থাকে, তো এগুলো হচ্ছে সেরকম। প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া তার মেসেজে তৃণমূলের অপশাসনের কথা লিখেছেন, কিন্তু তৃণমূলের অপশাসন লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন লেখেননি। এবার কৃষ্ণনগরের সভাতেও আজ লাগাতার প্রধানমন্ত্রী তৃণমূলকে আক্রমণ করে গেছেন, একবারও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেননি। এবার গতকাল থেকে মানে বললাম একটু একটু করে সব জিনিসগুলো শিফট করতে করতে যায়, ঠিক সেরকম যেরকম ভোটের কত সিট পাবেন সেই লক্ষ্যটা শিফট করতে করতে গেছে, টার্গেটটা চেঞ্জ হতে গেছে, ঠিক সেরকম বক্তব্যগুলো চেঞ্জ হতে যাচ্ছে। গতকাল আরামবাগের সভাতে প্রধানমন্ত্রী শাহজাহান গ্রেপ্তার প্রসঙ্গে মাত্র একবার মুখ্যমন্ত্রী আর দিদি এই শব্দ দুটো উচ্চারণ করেন, কিন্তু আজকে নেই, একদম নেই, ভ্যানিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দুটো সভাতেই নেই, ভ্যানিশ। আর আরামবাগের সভার পর রাজভবনের ফিরতেই কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে এসেছিলেন,
মানে এই দুটো সভার মাঝখানে ইন্টারেস্টিং হচ্ছে তাদের দুজনের ওই কোট অ্যান্ড কোট, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন সৌজন্য সাক্ষাৎকার আর একটু গল্প স্বল্প, যেটা তিনি বলেছেন যে রাজনৈতিক কথাবার্তা হয়নি বললেই চলে, একটু গল্প স্বল্প হয়েছে, মুখ্যমন্ত্রী কাল বলেছিলেন আর কি। ফলে এই দুটো সভার মাঝখানে শুধু এই গল্প স্বল্পটা রয়েছে। আর তারপরেই আজকের সভায় দেখুন মোদির মুখে দিদি, মমতা দিদি বা মুখ্যমন্ত্রী কিচ্ছু শোনা গেল না। ওই বলছিলাম না বলা কথার মধ্যে অনেক কিছু বার্তা থাকতে পারে, সেই না বলাটা, এই নামগুলো না শোনাটা সবার কানে খটখট করে লাগলো কি না। এর আগে ভাবুন ওই 21-এর আগের সেই সভাগুলো, সেই দিদি দিদি বলার থেকে শুরু করে তারপর লাগাতার, এমনকি কিছুদিন আগেও আক্রমণের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। এবার সেই নামগুলো হঠাৎ করে মুছে গেল। ওই 21-এর বিধানসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো, ভাতিজা, ভুয়া ভাতিজা বারবার ছিল, সব ভ্যানিশ হয়ে গেল। কারণ কি, কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উপস্থিতিকেই প্রধানমন্ত্রী একদম সেই অর্থে অগ্রাহ্য করলেন। নাম না করা মানে কি তিনি এটা নিয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না, এইটা বোঝাতে চাইলেন। মানে এত কনফিডেন্ট হয়ে গেছেন জেতা নিয়ে যে বিরোধীদের নাম করে তাদের আর বাড়তি গুরুত্ব দেওয়ার রাস্তাতেই নেই। এটা কিন্তু এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই, বিরোধীদের চাপে ফেলার আরও একটা মনস্তাত্ত্বিক লড়াই। এই নিচের তলার সমস্ত মানুষজন, অন্য যারা রয়েছে, যারা এই বাইনারির বাইরে, অর্থাৎ তৃণমূল বিজেপির বাইরে যারা রয়েছে, ধরুন বামেরা, কংগ্রেস, আইএসএফ, এরকম বিভিন্ন ভোট ব্যাংক, সবার জন্যে কি বেশ কিছু জল্পনা, বেশ কিছু সংশয় এই রকম তৈরি করে দেওয়া, যাতে কেউ মানসিক স্থিতিতে না পৌঁছতে পারে। যত বেশি এরকম মানসিক স্থিতির জায়গাতে গণ্ডগোলটা হবে, যত বেশি লোকের মধ্যে সংশয় হবে, তত বেশি তো মানে নরম মাটিতে একটু নাড়াচাড়া করে মূর্তি বানাতে সুবিধা হয়, সেটা আমরা সবাই জানি। ফলে ওই নড়বড়ে নরম অবস্থাটায় রেখে দেওয়াটাই বোধহয় তিনি চাইছেন, তাতে সুবিধা হবে তাদের পরবর্তী ক্ষেত্রে নিজেদের বক্তব্যগুলো এদের মধ্যে ঢুকিয়ে দিতে। দেখুন 2021-এ আরেকটা জিনিস হতে পারে, মানে এটাও মনে হচ্ছিল যে একটা তো এই দিকটা, জল্পনার দিকটা, আরেকটা হচ্ছে যে কোথাও গিয়ে হয়তো ঠেকে তারা যেটা শিখেছেন সেটা ভুলছেন না। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা প্রবলভাবে আক্রমণ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে আক্রমণটা, সেটা বিজেপির প্রতি জনগণকে বিরূপভাবে প্রচার করতে চেষ্টা করেছিল, বা সঠিকভাবে সফলভাবে সেটা করেও ছিল তৃণমূল। তারা বলেছিল যে বাংলার মেয়েকে ওরকম দিদি দিদি বলে কোথাও গিয়ে অপমান করা হচ্ছে। এটার ফল হয়তো ওই 70-এ তারা 200 ভেবেছিলেন, 70-এ গিয়ে 77-এ গিয়ে থেমে যেতে হয়েছিল। প্রধানমন্ত্রী কি সেটা মনে রেখেই সতর্ক ছিলেন? তাই যদি হয় তাহলে কিন্তু বলতে হবে এই সতর্কতা তো মাত্র কয়েকদিন আগে নিয়েছে বিজেপি। তার এই জাস্ট আগেও এই রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে অনেক কিছু বলে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরবর্তী ক্ষেত্রে আবার তারা হীরক রানী এই নামটা নিয়ে অনেক কিছু আক্রমণ সানিয়েছেন। তার মানে তখনও কোথাও তাদের নিশানাটায় তিনিই ছিলেন। আর আজ মোদির নিশানায় শুধুই তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় নেই, অভিযোগ নেই। এবার বাম কংগ্রেস, মানে যারা বাইরে পড়ে আছে বলছিলাম, তাদের মধ্যে কিছু সংশয়, কিছু জল্পনা এতে যে তৈরি হবেই, সেটা তো খুব স্বাভাবিক। ফলে তারা সেই কথাগুলোই বলবেন নিশ্চিতভাবে, যে কথাগুলো তাদের পক্ষে না বললেই নয়। কিন্তু কোথাও গিয়ে আসলে কি প্রধানমন্ত্রী চাইছেন তাদের মুখ দিয়ে ওই কথাগুলোকে বলাতে, যাতে কারুর মনের মধ্যে সংশয় তৈরি হয়। संदेश खाली की बहनों ने ममता दीदी से मदद मांगी, उन्हें बदले में क्या मिला? मुख्यमंत्री दीदी ने, बंगाल सरकार ने टीएमसी के नेता को बचाने के लिए जो भी कर सकते थे पूरी शक्ति लगा दी। अब टीएमसी का मतलब ही बदल गया है।
टीएमसी का मतलब है तू मैं करप्शन ही करप्शन। সবাই জানেন মিটিং মানে সিটিং মানে সেটিং, সবাই বুঝে গেছে। 42টা আসনের কটা বিজেপি আর কটা তৃণমূল এই রফার জন্য ওরা আছে। ভাইপোর সঙ্গে রফা হয়ে গেল বটে, কিন্তু পিসিকেও জড়িয়ে নিতে হবে, তার জন্য কালকে মিটিং এবং সেটিং। আজকে ভাইপোর নাম তো কালকেও কারণনি, আজকে মমতা ব্যানার্জি নামও প্রধানমন্ত্রী করতে ভুলে গেলেন কেন? তো একটু বলতে গেলেন যে দেখবেন একটু ইলেকশন তো বেশি চাপাচাপি করবেন না, ইডিকে একটু সামলান। মানুষকে কুকুর কামড়ায়, কিন্তু মানুষ তো কুকুরকে কামড়াতে পারে না। তো রাজধর্ম কি, রাজনীতিতে শিষ্টাচার কি, ভদ্রতা শিক্ষা কি রাজনীতিতে, এটা তো বিজেপি শেখাবে। আমরা বারবার শেখানোর চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখাচ্ছেন, কিন্তু আমাদের ছাত্রীদের আইকিউ নেই, আইকিউ কম, ছাত্রী শিখতে পারছে না, তো কী করা যাবে? বললেন বটে শিষ্টাচার, কিন্তু খেয়াল করে দেখুন এই যে সেটিং তত্ত্বের কথাটা বামেরা যতবার বলবে, ঘুরিয়ে কি বিজেপি কর্মীরা তারা বেশি আত্মবিশ্বাসী হবে না? কারণ কোথাও যদি সেটিং তত্ত্বটা তাদের মনের মধ্যে গেঁথে যায়, তারা তো আত্মবিশ্বাসী হবেন যে আলাদা করে আক্রমণের মুখে পড়তে হবে না, এবং কোথাও গিয়ে তারা বাড়তি একটা অপ্রত্যাশিত সাহায্য পেয়ে যেতে পারেন, যেটা খাতায় কলমে নেই কিন্তু আছে। এই একটা ভাবনা তাদের আত্মবিশ্বাসী করতে পারে, তাদের কোথাও আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে। আর একই সঙ্গে বিরোধীরা তারা নিজেরা শঙ্কায় পড়ে যেতে পারেন যে যদি সত্যি দুটো বড় শক্তি তলায় তলায় একজোট থাকে, তাহলে তো আরও বড় সমস্যা। এই রকম বিভিন্ন রকম বার্তা দেওয়া না দেওয়া, জল্পনা তৈরি করা না করা, অন্যের মুখ দিয়ে কিছু বলিয়ে দেওয়া, প্রত্যেকটার মধ্যে রাজনৈতিক অঙ্ক লুকিয়ে থাকে। এটা কিন্তু ভেবে দেখার মতো। আবার এরকমও হতে পারে যে তৃতীয়বার ক্ষমতায় ফেরা নিয়ে মোদি এত আত্মবিশ্বাসী যে আর ওই অকারণ আক্রমণের রাজনীতিতে নিজেকে জড়াতেই চান না। তিনি জেতার কথাও এখন আর বলছেন না, ওগুলো সব বলাটালা হয়ে গেছে ধাপে ধাপে। এবার বেঞ্চমার্কের কথা বলছেন, আর তৃতীয় সরকারের প্রথম 100 দিনের কর্মসূচি কী হবে সেইটা বলছেন। এবার ভোটে জেতা হয়ে গেছে, এবার এখন কাজের ব্যাপারটা কোথাও সিমলেসলি যেখানে শেষ করেছিলেন সেখান থেকে ধরে এগিয়ে যাচ্ছেন আর কি। এই নিয়ে পুরো মন্ত্রীদের ফিডব্যাকও চেয়ে পাঠিয়েছেন যে কীভাবে কী করবেন। এটা হচ্ছে ফার্স্ট বয় সিনড্রোম। পরীক্ষায় পাশ করার চিন্তা নেই, ফাইনাল পরীক্ষায় বসার আগেই পরের বছরের সিলেবাস অনুযায়ী পড়া শুরু করে দিয়েছেন, বা কীভাবে কবে কোনটা পড়বেন, কোন মাস্টারের কাছে পড়বেন, বা তারপরে কি হবেন তার পরিকল্পনা ঠিক করে বই টই কিনে ফেলেছেন, এরকম আর কি। পরপর জিতলে কিন্তু জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করবেন মোদি। এর আগে শুধুমাত্র রাজীব গান্ধী ওই 400 আসনে জিতে প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড রয়েছে তার। এই দুটো তার সামনে, তার মানে বেঞ্চমার্ক টার্গেট। মোদি দ্বিতীয় ব্যক্তি হিসেবে ওখানে একই সঙ্গে জওহরলাল নেহরুকে ছোবেন, আর ওই 400 টার্গেট পেরোনোর একটা চেষ্টা করবেন, একসঙ্গে দ্বিতীয় হয়ে যাবেন আর কি। তারপরে আরও ভবিষ্যতে হয়তো এগোনোর কথা ভাববেন। একমেব দ্বিতীয়াম হওয়ার আগে হয়তো প্রথমে তো লেভেলে আসতে হয়, তারপর তো টপকে যেতে হয়। ফলে তিনি ওই স্টেপ বাই স্টেপ, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, একবার একটা করে স্টেপ দেখছেন। এখন ছোঁয়া, তারপর এগোনো, 400টা এবারই টপকে যাওয়ার ব্যাপার আর কি। এবার তিনি নিজেকে হয়তো এই সমস্ত, যার জন্য এইরকম পরিস্থিতিতে না ওই অকারণে দোষারোপের রাজনীতির মতো তুচ্ছ বিষয় বা সাধারণের লেভেলে থাকা বিষয়ে নিজেকে জড়াতেই চান না, অনেক ওপরে নিয়ে যেতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম করে আক্রমণের দায়িত্ব তাই হয়তো ওই অমিত শাহ, শুভেন্দু, সুকান্ত এদের ওপরেই ছেড়ে রেখে দিয়েছেন, মানে জুনিয়রদের দিয়েই আক্রমণ করাচ্ছেন আর কি। আচ্ছা, জুনিয়রদের দিয়ে আক্রমণ করালে সেটার মধ্যেও কি কোনো বিশেষ বার্তা থাকে? এই বার্তাই কি তিনি এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলেন এবং পশ্চিমবঙ্গের মানুষকেও দিলেন, যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও এখন ওই ধাপটার জন্য ঠিক আছেন, এটা বলতে চাইলেন? দেখুন, কৃষ্ণনগরের সভায় মোদির বক্তব্যে একটা জায়গায় তিনি বক্তব্য রাখছেন, সেটা একটা সংসদীয় আসন, সেখানকার যিনি সাংসদ তার বিরুদ্ধে তিনি বলবেন বা তার নাম উল্লেখ করে তার ব্যর্থতা তুলে ধরবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু তিনি তো প্রধানমন্ত্রী, তিনি ওই জায়গাটায় নিজেকে ভবিষ্যতে দেখে ফেলেছেন যেখানে তিনি ভবিষ্যতে থাকবেন। এইগুলো তো তার কাছে ওই জন্য কোনো মানে তিনি যেখানে 42টা দেখছেন, একজনকে নিয়ে তিনি কেন কথা বলবেন? তাই নাম উল্লেখ করেনি মহুয়া মৈত্রের,
এটাই বোধহয় তার ক্ষেত্রে এই মুহূর্তে স্বাভাবিক। আরও একটা কারণে হয়তো স্বাভাবিক যে এথিক্স কমিটির বিচারে যে সাংসদ বহিষ্কৃত তার নাম তিনি কেন নেবেন, বরঞ্চ নাম যদি তিনি নেন মহামৈত্রের ওই উচ্চতাটা হয়তো সেক্ষেত্রে অনেকটা বেড়ে যেতে পারত, তার টিকিটটা সেখানে হয়তো পাকা হয়ে যেত। এই চান্সগুলোও নিলেন না আর কি। ওটার দায়িত্ব ওই সুকান্ত শুভেন্দু ওদের ওপর ছেড়ে দিয়েছেন, তারা তাই করেছেন। কৃষ্ণনগরে এর পরে আরেকটা জিনিস যেটা করেছেন সেটা খুব ইন্টারেস্টিং। কৃষ্ণনগরে মতুয়া ভোট সেটা একটা ফ্যাক্টর, কিন্তু মোদি সিএ নিয়ে একটাও কথা বলেননি। অথচ খেয়াল করে দেখুন সাম্প্রতিককালে এই মনে হচ্ছিল বিজেপির ট্রাম্প কার্ড হতে পারে এই সিএ, এটা অমিত শাহ বলছিলেন, অন্য নেতারা টানা বলে চলেছেন, কিন্তু মোদি বললেন না। কেন? বিজেপি সিএ বললেই কিন্তু ওই তৃণমূল আধার বাতিলের কথাটা বলবে, এটা নিশ্চয়ই তার হোমওয়ার্ক করা আছে। তাই মোদি সেই সুযোগটাও তৃণমূলকে দিলেন না। আরও একটা জিনিস হতে পারে জানেন তো, কাল আরামবাগের সভায় মুসলিম মহিলাদের আহ্বান জানিয়েছেন মোদি। একদম মানে একটা ইনক্লুসিভ বার্তা, সবাইকে, কাউকে তিনি ছাড়ছেন না। তা তিনি যখন সুনির্দিষ্টভাবে একটা ভোট ব্যাংককে টার্গেট করেছেন, সেখানে সিএর বলাটা কোথাও গিয়ে কন্ট্রাডিক্টরি হয়ে যেতে পারে, দুটো উল্টো মত। সচেতনভাবেই তাই সিএর উল্লেখ করলেন না তিনি। সিএ তো হয়ে গেছে, সিএ আর কোনো বিষয় নেই। এবার রুলস রেগুলেশন বেরোবে, সিএ লাগু হবে, যারা উদ্বাস্তু তারা নাগরিকত্ব পাবে। মুখ্য প্রধানমন্ত্রীর আগেই গৃহমন্ত্রীজি বলে দিয়েছেন, তো একই ঘটনা কবার রিপিট করবেন মাননীয় প্রধানমন্ত্রী? মুখপাত্র হিসেবে একটা শব্দও বলবো না, আমি শুধু দলের একজন কর্মী হিসেবে বলতে পারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিশাহীন কথাবার্তা বলছেন, কুৎসা করেছেন, এবং নরেন্দ্র মোদী বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। সিএ বিষয়টা নিয়ে কুমিরছানা দেখাবার মতো একটা রাজনীতি চলছে, এবং যে রাজনীতিটা সাধারণ মানুষের মঙ্গলের জন্য নয়, অমঙ্গলের জন্য। বিজেপি এবং তৃণমূলের এনডিএ সরকার 2003 সালে আইন করেছে বিপজ্জনক, মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্য নয়, মানুষকে বেনাগরিক করার জন্য। আসামে 19 লক্ষ মানুষকে বেনাগরিক করেছে বিজেপির রাজ্য সরকার। মানে প্রধানমন্ত্রী বললেন খানিকটা, বললেন না তার আরও অনেক বেশি, আর বুঝিয়ে দিলেন না বলেও কত কিছু বলে দেওয়া যায়। আবার বলা কথাও যে রাতারাতি বদলে ফেলা যায় সেটাও তো দেখলাম। কাল আরামবাগের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে বিজেপির চাপে সন্দেশখালীর অপরাধীকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে পুলিশ। এবার আধ ঘন্টার বক্তব্য, বার সাথে সন্দেশখালী এবং সেখানকার মা বোনেদের কথা বলেছিলেন, কিন্তু বলার সময় বললেন বিজেপির চাপে। তাতেই প্রশ্নটা উঠেছিল যে সন্দেশখালীর মহিলাদের আন্দোলনের খবর সেটা কি সঠিকভাবে তাকে কেউ জানাননি? বিজেপির নেতাদের ব্রিফিংয়ে কোথাও কি ফাঁক থেকে গেছিল, না তারা একটু বাড়তি কৃতিত্ব নিজেরা নিতে গেছিলেন? আজকে সেই ভুলটা কোথাও গিয়ে হয়তো শুধরে নিলেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন সন্দেশখালীতে নারী শক্তির চাপে মাথা নত করেছে সরকার। बीजेपी के दबाव में बंगाल पुलिस ने आपकी ताकत के सामने झुक करके उस आरोपी को गिरफ्तार करना पड़ा है। संदेशखाली की बहनें इंसाफ की गुहार लगाती रही, लेकिन टीएमसी सरकार ने उनकी एक नहीं सुनी। बंगाल में स्थिति ये है कि यहां पुलिस नहीं बल्कि अपराधी तय करते हैं कि उन्हें कब सरेंडर करना है, कब गिरफ्तार होना है। बंगाल की नारी शक्ति दुर्गा बनकर खड़ी हो गई। দেখুন সন্দেশখালী বাংলা নিয়ে বিজেপিকে নিশ্চিতভাবেই আশাবাদী করে তুলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যে অমিত শাহের 35-এর টার্গেটকে বাড়িয়ে 42 করে দিয়েছেন, সেটা তো হয়তো সেই জন্যেই। এই আজকে গতকাল বলেছিলেন, আজও বলেছেন 42, এরপর তো আর বাড়ানোর উপায় নেই, টোটাল আসন তো 42ই। কিন্তু কাল যা বলেছিলেন আজ তাতে একটুখানি তারতম্য। কাল 400 পেরোনোর কথা বলেছিলেন, আজকেও বললেন, কিন্তু মোদি সরকার নয়, মোদি বললেন এনডিএ সরকার। এই যে
বদলে বদলে যাওয়া সংখ্যাগুলো এবং বদলে বদলে যাওয়া শব্দগুলো, মোদি সরকার থেকে এনডিএ সরকার, এর প্রত্যেকটার মধ্যে কিন্তু রাজনৈতিক তাৎপর্য রয়েছে আলাদা আলাদা। आने वाले लोकसभा चुनाव में पश्चिम बंगाल की सभी सीटों पर कमल खिले। पश्चिम बंगाल से टीएमसी सरकार का उसकी विदाई का, उसके पराजय का काउंटडाउन शुरू करेंगे। आई बार इस बार 42 की 42 सीटों पर कमल खिलना चाहिए और देश में अब की बार जरूर होगा। एक बार एनडीए सरकार 400 पार।